আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 22 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আলোচ্য বিষয় ত্রিভুজ ও চতুর্ভুজ। আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের বেসিকটা দেখব, তারপরে ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো দেখব এবং তাদের এরিয়া বের করা, তার মানে এখান থেকে যে পরিমিতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা ত্রিভুজের জন্য ত্রিভুজের সূত্রগুলো দেখব, চতুর্ভুজের জন্য চতুর্ভুজের সূত্রগুলো দেখব। যারা ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। আর নিয়মিত পরীক্ষা দিচ্ছেন কিনা এটা একটু জানাবেন। পরীক্ষা দিলে পরীক্ষার মার্ক কেমন আসতেছে এইটা আমাকে একটু জানাবেন সবাই কমেন্টে। ওকে, সেটি হচ্ছে আমরা বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। প্রশ্ন ব্যাংকটি কারা কারা সংগ্রহ করেছেন? যারা এখনো প্রশ্ন ব্যাংকটি সংগ্রহ করেননি, বলবো যে এই কোর্সের একদম শেষ দিকে চলে এসেছি। তারপরেও যদি না করেন, আপনার জানা ছিল না, তাহলে বলবো যে দ্রুততর সময়ের মধ্যে পেজে নক করে বইটি সংগ্রহ করে নিন। আর যদি জানা থাকে তাহলে আপনি সুযোগটা কাজে লাগান নাই। এই কোর্সটাও আপনি নষ্ট করে দিচ্ছেন লাইভে। আজকে 22তম ক্লাস, আর 2টি ক্লাস হলে এই কোর্সটা কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আমাদের কিন্তু একটা পেইড ব্যাচের অ্যানাউন্স কিন্তু হয়ে গিয়েছে, সেখানে হয়তো আপনাকে ভর্তি হতে হবে। সেখানে দেখবেন যে আপনাকে কিন্তু নিজের টাকা খরচ করে করতে হবে। এই যে কোর্সটা চলে গেল, এই কোর্সেও আপনি অনেক বেশি কিছু শিখতে পারতেন যদি শুরু থেকে ভালো করে পড়তেন। অন্য কোনো কোর্স লাগতো না, এইরকমভাবে শেষ হয়ে যেত। প্রতিদিন ক্লাসের শেষে আমরা যে সিক্রেট গ্রুপ, এর পরবর্তীতে কিন্তু পেইড গ্রুপে যে টাকা দিয়ে যে গ্রুপে ঢুকতে হবে সেই গ্রুপের ম্যাটেরিয়ালস পেতে হবে। কিন্তু এই কোর্সে কিন্তু আপনারা যেটা হলো সেটা হচ্ছে ফ্রিতেই ওই গ্রুপে যুক্ত হয়ে সবগুলো ম্যাটেরিয়ালস কিন্তু আপনারা পেয়েছেন। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাব। তো এগুলোর দিকে তাকানোর দরকার নাই, এগুলা আপনারা নোট নেবেন, নিজে নোট করতে ব্যবহার করবেন। ত্রিভুজ যদি বলি, ত্রিভুজ ত্রিভুজ বিশিষ্ট ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। এই যে ত্রিভুজ, আমার ত্রিভুজ, তার মানে তিন ভুজ। এখানে তিন ভুজ, তিন ভুজ, ভুজ মানে বাহু, তার মানে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। যেহেতু তিনটা বাহু রয়েছে, তিনটা বাহুর তিনটা বিন্দুতে মিলিত হয়েছে, এই তিনটা যে বিন্দু রয়েছে তিনটা বিন্দুকে আমরা শীর্ষবিন্দু বলবো। তাহলে একটা ত্রিভুজের কয়টা শীর্ষবিন্দু থাকে? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। তিনটা শীর্ষবিন্দুতে ভিতরের দিকে তিনটা কোণ উৎপন্ন হয়। এই জন্য ত্রিভুজের তিনটা ভেতরের দিকে কোণ রয়েছে, ভেতরের দিকে কোণকে অন্তস্থ কোণ বলা হয়। এবং কোনো একটা বাহুকে যদি আমরা বাইরের দিকে বর্ধিত করি তাহলে ত্রিভুজের বাইরের দিকে কিন্তু আমরা কোণ পাবো। প্রত্যেকটা বাহুতে আমরা কি বাইরের দিকে কোণ পাবো। তো এই যে বাইরের দিকে যে আমরা কোণ পেলাম, তাহলে তিনটা অন্তস্থ কোণ পাবো, তিনটা বহিস্থ কোণ পাবো। ভিতরের দিকে ত্রিভুজের যে তিনটা অন্তস্থ কোণ রয়েছে, যেটা আমরা স্বাভাবিকভাবে যদি বলি ত্রিভুজের তিনটা কোণ, অন্তস্থও বলি নাই বহিস্থও বলি নাই, তখন ওই তিনটা কোণ কিন্তু ত্রিভুজের অন্তস্থ কোণকে নির্দেশ করবে। ভেতরের দিকে যে কোণগুলো রয়েছে, ত্রিভুজের ভেতরে যে কোণগুলো সৃষ্টি হয়েছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি, তার মানে এক সরল কোণ, এক সরল কোণ। এবং এই যে বাইরের দিকে যে তিনটা বহিস্থ কোণ রয়েছে, বহিস্থ কোণের সমষ্টি কত হবে? আমরা কিন্তু দেখেছি গত ক্লাসেই রেখাকোণ ত্রিভুজে, রেখা কোণ যে লেকচার ছিল সেখানে বলেছিলাম কিন্তু ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ হোক বা এন বাহু বিশিষ্ট ভুজ হোক, বাইরের দিকে যতগুলা কোণ থাকবে, যে কয়টা বাহু থাকবে ততগুলা ভেতরে কোণ থাকবে, ততগুলা বাইরে কোণ থাকবে। বাইরের সবগুলা কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি আমাদের প্রশ্ন, এখান থেকে অনেক জায়গাতে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবারে আমরা যদি দেখি যে ত্রিভুজের আমরা শীর্ষ দেখলাম, তিনটা শীর্ষ থাকে। বেসিক্যালি শীর্ষ মানে সবসময় বোঝায় উপরের যে শীর্ষ বিন্দুটা। তখন ভূমির বিপরীতে ত্রিভুজের যে বাহুর উপরে ত্রিভুজটা দাঁড়ায় থাকে, তার মানে নিচের দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় ভূমি। আর ভূমির বিপরীত শীর্ষবিন্দুকেই অ্যাকচুয়ালি শীর্ষবিন্দু হিসেবে সচরাচর সবাই বলে থাকে। কিন্তু যদি বলে একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু আছে, ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু আছে। আর যে ত্রিভুজটা হবে, ত্রিভুজের বাহু কয়টা? তিনটা বাহু। এই তিন বাহু সব সময় যে কোনো দুই বাহু যদি আমি যোগ করি, তৃতীয় বাহু
আমার দুই বাহুর যোগফলের চাইতে কি হবে, ছোট হবে। তার মানে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এই যে এটা হচ্ছে ত্রিভুজ গঠনের শর্ত, তিনটা যে বাহু থাকবে বাহুর দৈর্ঘ্য দিয়ে। যেমন আমরা যদি বলি যে আমি একটা বাহুর দৈর্ঘ্য 3 দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর একটা বাহুর দৈর্ঘ্য 9, এই তিনটা বাহু দিয়ে কি একটা ত্রিভুজ বানাইতে পারবো কিনা, তখন আমরা ছোট দুইটা আমরা যোগ করে দেই। ছোট দুইটা যোগ করলে 4 আর 3 যোগ করলে হয় 7। এই 7 তো আসলে 9 এর চাইতে ছোট হয়েছে, কিন্তু ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বড় হইতে হবে। কিন্তু এখানে আমরা ছোট দুইটার যোগফল দেখতেছি বড়টার চাইতে ছোট। সো এই রকম কোনো তিনটা বাহু দিয়ে ত্রিভুজ বানানো সম্ভব নয়। তাহলে কি ত্রিভুজের জন্য যেটা আমাদের মাথায় নিতে হবে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতেই হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতেই হবে। আবার আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর মানে বিয়োগফল, এটা তৃতীয় আর একটা বাহু অপেক্ষা ক্ষুদ্রতম হইতে হবে। তো এখান থেকে খুব বেশি প্রশ্ন ওইভাবে আসবে না, প্রশ্নটা আসে হচ্ছে এই জায়গা থেকে সবচাইতে বেশি। এখন একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, ত্রিভুজের সবচাইতে যে বড় বাহু থাকবে, সবচাইতে বড় বাহুর বিপরীত কোণটা সবচাইতে বড় হবে। এরপরে যে বাহুটা থাকবে তার বিপরীত বাহুটা তার চাইতে হচ্ছে ছোট হবে, তার মানে দ্বিতীয় সবচাইতে বড় বাহু হবে। ত্রিভুজের সবচাইতে ছোট যে বাহু তার বিপরীত কোণটা হবে সবচাইতে ছোট। তাহলে বলতে পারি বড় বাহুর বিপরীত হচ্ছে কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট। এই জিনিসটা কিন্তু মনে রাখা সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখা হচ্ছে সহজ, কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এই অনুসিদ্ধান্ত যেগুলা, সেটা হচ্ছে ত্রিভুজ থেকে আমরা যেই সিদ্ধান্তে আসতে পারি বিভিন্ন প্রমাণ সাপেক্ষে। যেমন এখানে আমরা 180 ডিগ্রি গত কোণের ত্রিভুজে আমরা কিন্তু দেখছি বাইরের যে কোণগুলা থাকে সেইগুলা সবগুলার জন্য আমার বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এগুলা যখন আমরা ম্যাথের মাধ্যমে আসি তখন সেগুলাকে বলা হয় অনুসিদ্ধান্ত। ত্রিভুজের যদি আমরা প্রকারভেদের ক্ষেত্রে যাই, ত্রিভুজের হচ্ছে তিনটা বাহু থাকে, আবার তিনটা যেহেতু বাহু আছে ত্রিভুজের কিন্তু তিনটা কোণও আছে। তো ত্রিভুজের তিনটা বাহু আছে যেহেতু ত্রিভুজের তিনটা কোণও আছে। আমরা জানি যে কয়টা ভুজ থাকবে সেই কয়টা কোণ থাকবে। যেমন চতুর্ভুজের কোণ হচ্ছে 4টি, পঞ্চভুজের কোণ হচ্ছে 5টি, ষড়ভুজের বাহু 6টি, তাহলে কোণও হবে 6টি। তাহলে এইরকম কোনো ভুজ যদি হয় যার বাহু হচ্ছে 10টা, তাহলে তার কোণ কয়টা আছে, 10টা কোণ থাকবে। তো ত্রিভুজের যেহেতু 3 বাহু, ত্রিভুজের আমার 3টা কোণ। এই যে ত্রিভুজের 3টা কোণ, আমরা বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজকে আমরা কি করতে পারি, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আবার যেহেতু 3টা বাহু আছে, বাহুর উপরে ভিত্তি করে যেহেতু ক্যাটাগরি করতে পারতেছি, কোণের উপরে ভিত্তি করেও আমরা ক্যাটাগরি করতে পারি। প্রথমে আমরা দেখব যে কোণের উপরে ভিত্তি করে আমরা ক্যাটাগরি করি। একটা ত্রিভুজের সবগুলা ত্রিভুজই যদি 90 এর চাইতে ছোট হয়, তার মানে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি দুইটার যোগফল তাহলে কত হবে, 90 হবে। ত্রিভুজের তিনটা কোণ যদি একটা এ বি সি হয়, এ বি সি তিনটা হচ্ছে আমার কোণ। এ কোণ যদি ফর এক্সাম্পল এ কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বি আর সি মিলায় কত, 90 ডিগ্রি। তো ত্রিভুজের তিনটা কোণের পরিমাণই যদি 90 এর চাইতে ছোট হয়, তখন সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে তীক্ষ্ণকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাকে কি বলবো, তীক্ষ্ণকোণী ত্রিভুজ বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তখন সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, সেইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর ত্রিভুজের একটা কোণের পরিমাণ যদি 90 এর চাইতে বড় হয়ে যায়, তাহলে বাকি দুইটার যোগফল কিন্তু 90 এর চাইতে ছোট হবে, ওই দুইটা সবাই সূক্ষ্মকোণ। ত্রিভুজের একটা কোণ যদি 90 এর চাইতে বড় হয়ে যায়, তখন তাকে আমরা বলবো কি, স্থূলকোণী। তাকে আমরা কি বলবো, স্থূলকোণী ত্রিভুজ। একটা প্রশ্ন চাকরির পরীক্ষাতে প্রায়শই আসতে দেখা যায়, সেটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজের
স্থূলকোণ কয়টা, অথবা একটা স্থূলকোণী ত্রিভুজের 90 ডিগ্রির চাইতে বড় কোণ কয়টা। তো একটা স্থূলকোণী ত্রিভুজের 90 এর চাইতে বড় কোণ একটা হয় পসিবল, কারণ একটা কোণ যদি একাই 90 এর চাইতে বড় হয়, বাকি দুইটার যোগফল তো আমার 90 এর চাইতে ছোট হবে, সেখানে আর একটা কোণ 90 এর চাইতে বড় হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, অসম্ভব ব্যাপার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমকোণী ত্রিভুজ যেটা হবে, একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, দেখতে এরকম হবে, একটা রেখার উপরে একটা লম্ব থাকবে, কারণ আমরা জানি কোন একটা রেখার উপরে যদি লম্ব আঁকা হয়, কোন একটা রেখার উপরে যদি লম্ব আঁকা হয়, দুই পাশে দুইটা কি হয়, সমকোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 90 ডিগ্রি যে আমার কোণটা রয়েছে সমকোণ, সমকোণের বিপরীত যে বাহু সেটাকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত বাহু যেটা, সেটা হচ্ছে অতিভুজ। যেই হচ্ছে বাহুর উপরে ত্রিভুজটা দাঁড়ায় থাকে সেইটা হচ্ছে আমার ভূমি, আর এই বাকি হচ্ছে এটা হচ্ছে আমরা লম্ব বলতে পারি। সমকোণের অতিভুজ যদি আমরা সি ধরে নেই, আর এই দুইটা যদি আমরা এটা বি এটা যদি এ ধরে নেই, তাহলে গণিতবিদ পিথাগোরাসের হচ্ছে সূত্র অনুযায়ী, এটাও হচ্ছে ক্লাস 8 হচ্ছে একটা প্রমাণ ছিল পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজের উপরে বর্গ, ত্রিভুজের বাকি যে দুইটা বাহু রয়েছে তাদের বর্গের সমষ্টির সমান। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এবারে আসি, আমরা যদি আলাদা আলাদা করে আমরা যদি দেখি যে ত্রিভুজের বৃহত্তম যে বাহুটা আছে, বৃহত্তম বাহু মানে অতিভুজ, এটা ত্রিভুজের যে ছোট দুইটা বাহু আছে তাদের বর্গের সমষ্টির সমান, এটা আমরা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী পাই। কিন্তু যদি আমার ত্রিভুজটা হয় হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, তিনটা কোণের পরিমাণই হচ্ছে 90 এর চাইতে ছোট, তখন যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি হবে অপর বাহুর বর্গের চাইতে বৃহত্তম। যে কোনো দুইটা বাহুর যদি আমরা বর্গ করি, সাপোজ বি এর বিপরীত বাহু ছোট হাতের বি, সি এর বিপরীত বাহু ছোট হাতের সি, আর এ এর বিপরীত বাহু ছোট হাতের এ, যে কোনো দুইটার যদি আমরা বর্গ করে যোগ করি, তাহলে অবশ্যই সেটা তৃতীয়টার চাইতে বড় হবে। আর যদি স্থূলকোণী ত্রিভুজের কথা আমরা ধরি, যেমন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ হইতে পারে, এইটা একটা স্থূলকোণী ত্রিভুজ, এই কোণটার মান ধরে নেই আমরা 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজের একটা কোণ যখন 90 এর চাইতে বড় হয়, তখন সেটাকে বলা হয় স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজের যেটা সবচাইতে বড় বাহু, এই যে সবচাইতে বড় বাহু হচ্ছে এইটা, তো স্থূলকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহুর বর্গ অপর দুই বাহুর বড় বাহুর সমষ্টির চাইতেও বড়। তার মানে এইটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এই যে বাহুটা সবচেয়ে বড় বাহু এখানে কি বিসি, তাহলে বিসি এর উপর যদি বর্গ করি, আর বাকি দুইটা বাহু হচ্ছে এ বি স্কয়ার, এ বি বাহু এ বি এর উপর স্কয়ার করে দিলাম, আর হচ্ছে এসি বাহু এসি এর উপর স্কয়ার করলাম, এই দুইটার উপরে যোগ করি, এই দুইটার সমষ্টি ছোট দুইটার বর্গের সমষ্টির চাইতেও বড়টার বর্গ হচ্ছে বড়। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, তো আমাদেরকে এই তথ্যগুলা জেনে রাখা জরুরি। কোণের উপরে ভিত্তি করে তাহলে ত্রিভুজকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, আর যদি তিনোটা কোণই 90 এর চাইতে ছোট হয় তখন সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ বা তীক্ষ্ণকোণী ত্রিভুজ। আর যদি যে কোনো একটা কোণ 90 এর চাইতে বড় হয়ে যায়, তাহলে অপর দুইটা অবশ্যই 90 এর চাইতে ছোট হবে, অপর দুইটা শুধু 90 এর চাইতে ছোট না, দুইটার যোগফলও 90 এর চাইতে ছোট হবে, কারণ ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে স্থূলকোণী ত্রিভুজ আরেকটা পাচ্ছি যেটার যে কোনো একটা কোণ 90 এর চাইতে বড়। এখন ত্রিভুজের যে বাহুগুলোর দৈর্ঘ্যের উপরে ভিত্তি করে ত্রিভুজকে আবার আমরা তিন ভাগে ভাগ করে ফেলতে পারি। যেমন আমার যদি একটা ত্রিভুজের তিনটা বাহুই সমান হয়, একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান হয়, সবাই মনে করেন সমান সমান দৈর্ঘ্য, এও 10 মিটার, এও 10 মিটার, এও ধরেন 10 মিটার, তাহলে সেই বাহুকে আমরা বলবো সমান বাহু বিশিষ্ট ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ। এবারে আসেন, আমরা ত্রিভুজের অনুসিদ্ধান্তেই দেখেছি যে বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট। একটা ত্রিভুজের বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান।
বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট। তার মানে বাহুর উপরে তার যে বিপরীত কোণটা থাকতেছে সেইটা হচ্ছে রিলেটেবল এবং সমানুপাতিক সম্পর্ক, একটা বাড়লে আর একটা বাড়তেছে। এখন যদি তিনটা বাহু সমান হয়ে যায় তাহলে তাদের যে বিপরীত কোণগুলো থাকবে এরা কিন্তু কি হবে, সমান হবে। ভিতরের তিনটা কোণই যেহেতু সমান, আমরা তিনটা কোণকে এক্স ধরে নিলাম। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে 3x ইকুয়াল তাহলে পাচ্ছে 180 ডিগ্রি, x ইকুয়াল পাচ্ছি 3 দিয়ে ভাগ করলে 3 6 18 60 ডিগ্রি। এজন্য সমবাহু ত্রিভুজের তিনটা কোণের পরিমাণই হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পেরেছেন কিনা? এবার আমার যদি কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান হয় আর একটা সমান না, ধরে নেন এই হচ্ছে ভূমিটা বি আর বাকি দুইটারই আমার সমান, এটাও এ এটাও এ। তার মানে দুইটা বাহু যদি সমান হয় আর যদি অন্যটা ভিন্ন লেন্থের হয় তখন তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে দুই, তার মানে সমান দুই বাহু বিশিষ্ট ত্রিভুজ। সমান দুই বাহু বিশিষ্ট ত্রিভুজ। তাহলে সমান দুই বাহু বিশিষ্ট ত্রিভুজের আমরা জানি বড় বাহুর বিপরীত কোণ বড়, ছোট বাহুর বিপরীত কোণ ছোট। একটা ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তাহলে এই যে এ কোণের বিপরীত যদি এ বাহুর বিপরীত কোণ যদি এক্স হয়, এই এ বাহুর বিপরীত কোণ হবে এক্স। তাহলে এই ত্রিভুজের দুইটা কোণের মান কি হবে, সমান হবে। এজন্য সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত দুইটি কোণ কি হবে, পরস্পর সমান। আরেকটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। ধরে নেন এরকম একটা ত্রিভুজ যে বাঁকা হইছে, আঁকা বাঁকা এরকম একটা ধরেন ত্রিভুজ, যদিও ত্রিভুজের মতো হয় না, এইটা ত্রিভুজ হিসেবে স্বীকৃতি দেওয়াটা অন্যায় হবে। আমরা রুলার নিলাম, এবার আর কোনো গ্যাঞ্জাম হবে না। ওকে, এখান থেকে এত দূর পর্যন্ত নিব, আসলে ধরে নিছি তিনটা অসমান হচ্ছে তিনটা বাহু নিলাম। ধরেন এটা বি, এটা নিচেটা সবচেয়ে বড়, এটা এ, এটা সি। এখন তিনটা আলাদা আলাদা এ বাহু বি সি, কোনোটারই দৈর্ঘ্য সমান না, তাহলে এদের বিপরীত কোণগুলোও কি হবে, অসমান হবে। তাহলে তিনটা বাহু অসমান, তিনটা কোণও হচ্ছে অসমান। এই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন আসি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের হচ্ছে ক্ষেত্রফলের হচ্ছে সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আপনারা সবাই জানেন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আপনারা মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। যাদের এটা আগে থেকে মুখস্থ আছে তারা ওয়াই লিখবেন, ইয়েস ওয়াই লিখবেন হচ্ছে কমেন্টে। সেটা হচ্ছে ক্ষেত্রফল হাফ গুণন যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের গুণফল গুণন তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মান। জিনিসটা কেমন হলো? ধরেন এই হচ্ছে ত্রিভুজটা এ বি সি, এ বাহুর বিপরীত, তার মানে এই যে বিসি বাহু, এই বিসি বাহু হচ্ছে লেন্থ হচ্ছে এ আর এইটার লেন্থ হচ্ছে বি, সি এর বিপরীতের লেন্থ হচ্ছে ছোট হাতের সি। তাহলে আমরা যে কোনো একটা কোণ দেওয়া আছে, ধরে নেন এই কোণটা, এখান থেকে তাহলে আমরা হাফ যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য
এই যে কোণটা যে উৎপন্ন হয়েছে, এই কোণ উৎপন্ন হয়েছে কি কোন কোন বাহু নিয়ে? এ বাহু নিয়ে আর বি বাহু নিয়ে। তাহলে এ বি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন বড় হাতের সি। যে কোনো দুই বাহুর গুণফল, যে কোনো দুই বাহুর গুণফল এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মানের হচ্ছে গুণফল, তার সাথে হাফ থাকবে। এটা কিভাবে আসছে? এই যে উচ্চতা বের করে আমরা এখান থেকে যদি লম্ব বের করি, এই লম্বকে আমি যদি ধরেন এইচ ধরে নিলাম, এইটা যদি আমার কি হয় থিটা হয়, ধরেন এইটা থিটা হয়, তাহলে এই যে আমরা লম্ব টানলাম, লম্ব হচ্ছে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে আমার অতিভুজ। সাইন আমরা 90 ডিগ্রি যদি নেই, সাইন 90 ডিগ্রি যদি নেই, সরি সাইন থিটা যদি নেই, সাইন থিটা ইকুয়াল কি হয় বলেন তো? সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে আমার বি। এখান থেকে এইচ ইকুয়াল তাহলে কি হবে? বি সাইন থিটা। এখন আমরা এখানে যদি আমরা ধরি হাফ গুণন ভূমি, কি ভূমি হচ্ছে এ, আর উচ্চতা পেলাম এইচ ইকুয়াল বি সাইন থিটা, এখান থেকেই আসছে। তো আলাদা করে আমরা যেভাবে মুখস্থ রাখবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা তো আমাদের কোর সূত্র। আর একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য গুণন তাদের মধ্যবর্তী কোণের সাইন, তাদের মধ্যবর্তী কোণের সাইন। ওকে, ইয়েস, অনেকেই হচ্ছে আগে জানতেন, যারা জানতেন না তারা এটা মাথায় নিয়ে নেবেন। যে কোনো দুই বাহু, যে কোনো দুই বাহু খালি নিতে হবে। যেমন আমার যদি এই দুইটা বাহু নেন, ইকুয়াল আপনি কিন্তু লিখতে পারেন হাফ গুণন, আপনি এ আর সিও নিতে পারেন, এ নিছেন সি নিছেন, তাহলে কি হবে? তাদের মধ্যবর্তী কোণ এ বাহু আর সি বাহুর মধ্যবর্তী কোণ কি? এই সাইন বি, তখন সাইন বি। অথবা যদি আপনি হাফ গুণন বি আর সি নিচ্ছেন, তাহলে বি গুণন সি গুণন, তখন নিবেন সাইন এই যে এ কোণটা, কারণ বি আর সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এ। এইটা হচ্ছে আপনি নিবেন যে কোনো যেভাবে ইচ্ছা। এখন যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমরা দেখি, সমবাহু ত্রিভুজের জন্য কি, যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন সমবাহু ত্রিভুজ হোক আর যেটাই হোক, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এই যে ত্রিভুজের ভূমি সবাই তো হচ্ছে এ, তাহলে আমরা ভূমি এ বসাই দিলাম। এবার উচ্চতাটা বের করতে হবে। উচ্চতা যদি আমরা বের করতে যাই, এই যে শীর্ষ থেকে আমরা যদি ভূমির মধ্যবিন্দু পর্যন্ত যদি আমরা টানি, যেহেতু সবগুলা বাহু সমান, তখন আমরা উচ্চতা পেলাম। উচ্চতার এখন ভ্যালুটা আমি বের করব। যেহেতু সবগুলা বাহু সমান, অবশ্যই আমরা যদি এই শীর্ষবিন্দু থেকে যদি লম্ব টানি, এই যে ভূমি যে আছে তাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে। কেন ভাগ করবে? কারণ বাহু হচ্ছে আমার এই বাহু এই বাহু দুইটাই সমান এবং তিনটাই সমান। তো দুইটা বাহু যখন সমান হবে, এই শীর্ষবিন্দু থেকে এই কোণকে যখন আপনি অর্ধেক করে ফেলবেন, তখন যে ভূমিটা থাকবে এর বিপরীত বাহুটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা যদি এ হয়, এটা a বাই 2। এখন এইচটা আমরা বের করতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। এই যে এইটা হচ্ছে আমার কি অতিভুজ, এটা 90 ডিগ্রি হলে, এইটা হচ্ছে আমার ভূমি, এইচটা হচ্ছে আমার লম্ব। তাহলে লম্ব ইকুয়াল কি হবে? লম্ব ইকুয়াল হবে রুট ওভার অতিভুজের উপরে স্কয়ার মাইনাস ভূমির উপরে স্কয়ার। কেন? কারণ আমরা জানি এ স্কয়ার ইকুয়াল কি হবে? এ বাই 2 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এইচ ইকুয়াল কি হবে? এটা ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে। তাহলে অতিভুজ হচ্ছে এ স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে এ ভাগ 2 স্কয়ার। ক্যালকুলেশন যদি করি এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই 4, এখান থেকে যদি আমরা 4 হবে লসাগু, তাহলে 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এখানে কি থাকতেছে? রুট 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার 3 এ স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমরা যদি নিয়ে আসি রুট ওভার 3 এ স্কয়ার ডিভাইডেড বাই 4, তাহলে 4 কে রুটের বাইরে করলে 2 থাকতেছে, রুট 3 এ স্কয়ারকে রুটের বাইরে করলে a থাকতেছে। তাহলে এইচ এর যে লম্ব যেটা হচ্ছে আমার এইচটা কত বের হলো? রুট 3/2a, রুট 3/2a। এখন যদি উচ্চতার আমি বসাই দেই রুট 3/2a, এই যে 2 আর 2 নিচে 4 হয়ে গেল,
উপরে √3 আর 1 গুণ করলে √3 আর এ গুণ করলে a স্কয়ার। এভাবেই √3/4 a স্কয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পরিবৃত্ত হচ্ছে কি, ত্রিভুজের বাইরের তিনটা শীর্ষবিন্দু নিয়ে যদি বাইরে দিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে যে বৃত্তটা হবে সেটাকে পরিবৃত্ত বলে। পরিবৃত্তর কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা হবে সেটা হচ্ছে a/√3। এগুলো একটু মুখস্থ করবেন, আসে না, আমি বলেই দিচ্ছি, আসে না তেমন, খুবই কম, আসার সম্ভাবনা খুবই কম, তবে একটু চোখ বুলাবেন। আর যদি অন্তর্লিখিত বৃত্ত, তার মানে আমরা যদি ভিতর দিয়ে এই তিনটা পয়েন্টকে নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, তখন সেই বৃত্তের যে কেন্দ্র ব্যাসার্ধটা হবে সেটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্তের ব্যাসার্ধ a/2√3। তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধের সাথে নিচে আর একটা 2 এক্সট্রা হয়, সেটা হচ্ছে অন্তর্লিখিত ব্যাসার্ধের জন্য। মুখস্থ রাখার চেষ্টা করবেন, মানে খুব প্রেসার দেওয়ার দরকার নেই, কারণ ইম্পর্টেন্ট না। এবারে আসেন হচ্ছে সমদ্বিবাহু যদি বলে। সমদ্বিবাহু মানে কি, দুইটা বাহু সমান, এই যে এটা এ। এখন অনুরূপভাবে এটারও সূত্র যদি আপনি বের করতে চান, আমি বলবো যে সবগুলো আপনি নিজে খাতায় বের করবেন, সবগুলো নিজে খাতায় বের করবেন। একটাই সূত্র, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এইটা হচ্ছে ত্রিভুজের হচ্ছে কোর এরিয়ার সূত্র। তাহলে ভূমি এখানে কি বি, হাফ গুণন বি। এবার যদি উচ্চতা বের করেন, একইভাবে সি থেকে যদি আপনি এখানে যদি লম্ব টানেন, এই বি কে কিন্তু দুই ভাগে ভাগ করে দিবে, কারণ এই দুইটা হচ্ছে বাহু আমার সমান। তাহলে এইচ এর ভ্যালুটা কত হবে, এইচ ইকুয়াল হবে √a² - b/2 হোল স্কয়ার। ক্যালকুলেশন যদি করেন a স্কয়ার, আর এক লাইন আমরা করি a² - b²/4 √4 a² - b²। যদি √ থেকে বাইরে করেন তাহলে 2 হবে, আর এখান থেকে আপনি 4a² - b²। এই যে এটা যদি আপনি এখানে বসায় দেন, √4a² - b²/2, এই 2 আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে হচ্ছে আমার 4, আর উপরে হচ্ছে b থাকতেছে √4a² - b²। এই সূত্রগুলো আমাদের কিন্তু মুখস্থ রাখতে অনেক কষ্ট হয়, এর জন্য এই সূত্রগুলো মুখস্থ রাখবো না। জাস্ট এটা বের করতে খুব সময় লাগবে না, মানে যদি চলেই আসে, আপনি তো এই সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই ভাই, আপনার তো এগুলো এ আর এগুলোর মান দেওয়া থাকবে। বলবে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর ভূমিটা দেওয়া আছে, তাহলে এখানে বসাই দিলে তো আপনার উচ্চতা বের হয়ে যাচ্ছে। যখন উচ্চতা বের হয়ে যাচ্ছে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমি এই সূত্র আলাদা করে মুখস্থ করতে যাব না। হ্যাঁ, কোনো সময় অপশনে সূত্র থেকেই আসতে পারে, এই জন্য আমরা এই প্রসেসটা জেনে রাখবো যে এইভাবে সূত্র বের করতে হয়। এটাকেই বেসিক বলা হয়, যে আমি জানি কোন সূত্র কিভাবে তৈরি করা হয়েছে। এই সূত্রটা একটু বেশি বড় প্রমাণ, এটার জন্য কোনো দরকার নাই। আপনি জাস্ট বিষমবাহু ত্রিভুজ যদি তিনটা বাহু যদি আলাদা আলাদা হয়, তো তিনটা বাহু যদি আলাদা আলাদা হয়, তখন ক্ষেত্রফলের সূত্রটা জেনে রাখতে পারেন। এবারে আসেন, কোনো একটা ক্ষেত্র, এটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, বা যে কোনো ভুজই হোক, তার পরিসীমা বলতে কি বোঝানো হয়? পরিসীমা হচ্ছে সেই ক্ষেত্রটার সবগুলা বাহুর দৈর্ঘ্যগুলা যোগ করলে পরিসীমা পাওয়া যায়। যেমন ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহুর যদি যোগফল আপনি বের করেন, তাহলে ত্রিভুজের পরিসীমা পাবো। ত্রিভুজের পরিসীমাকে আসলে 2s দিয়ে প্রকাশ করা হয়। তাহলে s ইকুয়াল কত হবে, এই যে ত্রিভুজের তিন বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা তাহলে s পাবো, যেটাকে অর্ধ পরিসীমা বলা হয়। আর অর্ধ পরিসীমার সাথে প্রত্যেকটা অর্ধ পরিসীমা থেকে তিনটা বাহু যদি আমি বিয়োগ করে, আমি যদি গুণ করে রুট করি, তাহলেই হচ্ছে আমি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। খুবই কম ব্যবহৃত হয়, চাকরির ক্ষেত্রে এই সূত্রটা লাগবে না বললেই চলে, তারপরে একটু দেখে রাখবেন। এবারে আপনাদের টেস্ট শুরু হয়ে গেল, সবাই আনসার খুব দ্রুততর সময়ের মধ্যে দিবেন। যারা যারা ক্লাস মনোযোগ দিয়ে করতে পেরেছেন তারা অবশ্যই আনসার করতে পারবেন। এখানেই পরীক্ষা হয়ে যাবে কারা কারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন এবং ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছেন, এটা পরীক্ষা হয়ে যাবে। সবাই আনসার করবেন। ওকে, সময় আর হচ্ছে 10 সেকেন্ড। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুই বাহু সমান, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার।
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এবার আমাকে বলেন এই ক্ষেত্রকে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য যে আলাদা সূত্র আসছে b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র কি ইউজ করব? না, এই সূত্র ইউজ করার দরকার নাই। কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি হাফ এ বি সাইন থিটা। এ হচ্ছে একটা বাহু, বি আর একটা বাহু, এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে দুইটা বাহু এর ভ্যালু হচ্ছে 10 হচ্ছে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। হাফ গুণন আমরা 10 গুণন 10 সাইন 45 এর মান 1√2, কাটাকাটি যদি করি এটা 5, 2 দিয়ে যদি আমরা 10 রে কাটি, আমরা 10 কে কি লিখতে পারি 5 গুণন 2 আকারে লিখতে পারি। এবার 2 দিয়ে 2 রে কাটলে √2 হয়, তাহলে 5 5 25 √2। এই হচ্ছে কৌশল। লিখিত কারা কারা পেরেছেন? খ নাম্বার, ইয়েস, খ নাম্বার হচ্ছে আনসার। ক্যালকুলেটর একদম বসাই দিচ্ছেন নাকি একজন? ক্যালকুলেটরে বসাবো না, কারণ অপশনে আমাদেরকে যেভাবে আসছে আমরা সেইভাবে আনসার বের করব। এবারে এটা দেখেন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? সবাই করবেন, খাতায় করলে কিন্তু আমি আপনাদেরকে কথা বলতেছি, বোঝাচ্ছি, আমার আগে কিন্তু আপনারা করে আনসারটা জানাবেন। দেখবেন কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। তো আমরা ধরে নিচ্ছি এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে তার ক্ষেত্রফল এইটা ছিল। এখন বাহুর দৈর্ঘ্য a+2 হয়ে গেলে এরিয়াটা বেড়ে কত হয়ে যাবে? এরিয়া হবে √3/4, এর জায়গাতে a+2 তার উপরে হোল স্কয়ার। এখন যে নতুন যে ক্ষেত্রফলটা হলো এটা আগের ক্ষেত্রফলের চাইতে 3√3 পরিমাণ বেশি। তার মানে নতুন যে ক্ষেত্রফলটা হলো a+2 হোল স্কয়ার, এখান থেকে যদি আমি আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেই তাহলে হবে 3√3। এখানেও 3/4 আছে, √3/4 আছে, এখানেও √3/4 আছে, তাহলে আমরা কিন্তু √3/4 কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে এটাকে এখন আমরা সূত্র ফেলে দিলে a + b হোল স্কয়ারের সূত্র ফেলে a স্কয়ার 2 দুগুণে 4 4a প্লাস 2 দুগুণে 4 4, আর এখানে কিন্তু এটা যেহেতু কমন আমরা নিয়ে নিছি শুধু মাইনাস a স্কয়ার থাকতেছে ইকুয়াল 3√3। a স্কয়ার আর স্কয়ারকে কিন্তু আমরা কেটে দিতে পারি তাহলে, এবং এই পাশেও √3 উপরে আছে, এই পাশেও √3 আছে, আমরা কিন্তু উভয় পক্ষ থেকে এই √3 আর √3 কেটে দিতে পারি। তাহলে এই পাশে কে থাকতেছে? এই পাশে থাকলো 4a + 4, আর 4 কিন্তু এই পাশে নিচে আছে, এই পাশে শুধু থাকলো 3। ক্যালকুলেশন গুলা খেয়াল করবেন। এবার এই 4 দিয়ে ওই পাশে আমরা গুণ দিয়ে দিতে পারি, 4a + 4 ইকুয়াল, তাহলে এই 4 দিয়ে 3 কে গুণ করে দিলে 3 4 12, 4a ইকুয়াল, তাহলে এই 4 ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে, 12 থেকে 4 বিয়োগ করলে 8, তাহলে a ইকুয়াল কত? 2। তাহলে এ যে আমরা এ ধরে নিছিলাম যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছিল a, এর ভ্যালু বের হলো 2, তাহলে হচ্ছে 2 মিটার। ইয়েস, অনেকেই আপনারা বের করতে পেরেছেন, তাহলে এই গেল হচ্ছে আমাদের ত্রিভুজ। এবারে আসেন চতুর্ভুজ হচ্ছে দেখব। তাহলে চতুর্ভুজ কি? চতুর্ভুজ হচ্ছে 4 বাহু বিশিষ্ট আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের 4টা বাহু থাকবে, চতুর্ভুজের 4টা যেহেতু বাহু আছে 4টা কোণ থাকবে, এবং 4 কোণের সমষ্টি কত হবে? 4 সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের ভিতরের যে কোণগুলা থাকে সবগুলার সমষ্টি 300, মানে 4 সমকোণ 360 ডিগ্রি, এবং একটাকে বাইরের দিকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে 4টা যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেই বহিস্থ কোণের পরিমাণও কিন্তু কত থাকবে? 360 ডিগ্রি। কারণ আমরা জানি যত ভুজই হোক না কেন বাইরের যে বহিস্থ কোণগুলো থাকবে তাদের সমষ্টি 360 ডিগ্রি, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। ত্রিভুজের যে 4টা শীর্ষবিন্দু থাকে, যে কোনো 2টা বিপরীত শীর্ষবিন্দুকে যদি আমরা একসাথে সংযোগ করে দেই তাহলে তাকে কর্ণ বলা হবে। এবং ত্রিভুজের 4টি শীর্ষবিন্দু, তাহলে বিপরীত করে শীর্ষবিন্দু জোড়া আছে 2 জোড়া, তাহলে ওই 2টা বিপরীত শীর্ষবিন্দু যদি আমরা কি করে দেই, 2 জোড়াকে যদি আমরা সংযোগ করে দেই তাহলে 2টা কর্ণ পাবো। আমরা অনেক রকমের চতুর্ভুজ দেখতে পারি,
সেই চতুর্ভুজগুলা ক্রমান্বয়ে দেখব। যেমন ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল হয়, সমান ও সমান্তরাল হয়, তাহলে কি হবে? সেইটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। ত্রিভুজের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল হলেই কি আয়তক্ষেত্র বলবো? না, বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, সমান্তরাল মানে ডিস্টেন্স কিন্তু সর্বদা সমান মেনটেন করতে হবে। দুইটা রেখা যখন সর্বদা তাদের মধ্যে দূরত্ব সমান রাখে তখন তাদেরকে আমরা বলি সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল এবং কোণগুলা যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় আয়তক্ষেত্র, তখন তাকে বলা হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র 4টা কোণ, তাহলে প্রত্যেকটা কোণই কিন্তু আমার কি 90 ডিগ্রি করে। এবং আয়তক্ষেত্রর এই যে ভিন্ন ভিন্ন যে আমাদের বাহুগুলো আছে, এই বাহুটা বড় বাহুটা যদি এ ধরে নেই, এ এর বিপরীত বাহু কিন্তু এই হবে, কারণ আয়তের সংজ্ঞাই হচ্ছে বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। আর এইটা যদি বি হয় তাহলে এই বাহুটা কি হবে? অবশ্যই বি হবে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের বড় বাহুটাকে আমরা বলবো দৈর্ঘ্য আর ছোট বাহুটা হচ্ছে আমার প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করে দেই তাহলেই হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে এ আর বি কে গুণ করলে আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল পাবো। আর যদি আমরা পরিসীমার কথা বলি, পরিসীমা হচ্ছে সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক বা পঞ্চভুজ হোক, সবগুলা বাহুর যোগফলই হচ্ছে আমার পরিসীমা। তাহলে এখানে এ যোগ বি যোগ এ যোগ বি, 4টা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। এখান থেকে 2টা এ আছে, 2টা বি আছে, 2 যদি কমন নেই এ প্লাস বি, তার মানে 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে তার পরিসীমা। এখন যদি কর্ণের দৈর্ঘ্য আমরা বের করি, ত্রিভুজের আয়তক্ষেত্রের যে 2টা কর্ণ থাকবে, 2টা কর্ণ কিন্তু পরস্পর সমান। কর্ণ 2টা কেন সমান? কারণ দেখেন আমরা এই যে কর্ণটা টানলাম এসি, এটা কিন্তু ত্রিভুজ এ বি সি, একটা কর্ণ আয়তক্ষেত্রকে 2টা ত্রিভুজে বিভক্ত করে ফেলছে এবং 2টা ত্রিভুজ কিন্তু সমান। কেন সমান? কারণ আমরা যে এই যে কর্ণটা আঁকাইছি এটা কিন্তু 90 এর বিপরীত বাহু, তাহলে অতিভুজ। এইটা আরো কিন্তু 90 ডিগ্রি, এর বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানেরও হচ্ছে কি এই সমকোণী ত্রিভুজেরও একটা বাহু বি আর এ, এই সমকোণী ত্রিভুজেরও একটা বাহু এ আর বি। তাহলে অতিভুজটা অবশ্যই হবে √a² প্লাস বি স্কয়ার, দুইটা ক্ষেত্রেই। এই জন্য অতিভুজ হচ্ছে আমার সমান। তাহলে আমরা কি বলতে পারি যে এখান থেকেও যদি আমরা আরেকটা কর্ণ টানি, এটারও হচ্ছে একটা দৈর্ঘ্য এ আর একটা হচ্ছে বি, অতিভুজ √a² প্লাস বি স্কয়ারই হবে। 2টা কর্ণের পরিমাণই সমান। আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √a দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এতটুকু হচ্ছে জানলেই আয়তক্ষেত্র থেকে হয়ে যাবে। সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না। সামান্তরিকের কোনো কোণ 90-এর চাইতে বড়, কোনোটা 90-এর চাইতে ছোট। এখন সামান্তরিকের বিপরীত যে কোণগুলো আছে এরা কিন্তু আবার সমান হবে। তার মানে 90-এর চাইতে ছোট কোণের বিপরীত কোণটাও সেটা সমান। এটা যদি এক্স হয় এটাও হচ্ছে এক্স, এটা যদি ওয়াই হয় এটাও হচ্ছে ওয়াই। সামান্তরিকেরও ভিতরের 4টা কোণের পরিমাণ কিন্তু আমার কি এই 4 সমকোণে। সামান্তরিকের জন্য একটা এক্সট্রা তথ্য হয়, যে কোনো 2টা পাশাপাশি কোণের যোগফল হয় 180 ডিগ্রি বা এক সরল কোণ। এই এক্স আর ওয়াই যোগ করলে এক সরল কোণ পাবেন, এই এক্স আর ওয়াই এই দিকেও তো এটা ওয়াই, তার মানে হচ্ছে এক সরল কোণ পাবেন, 180 ডিগ্রি পাবেন। সামান্তরিকের প্রত্যেক কর্ণ সামান্তরিককে 2টা সর্বসম ত্রিভুজে বিভক্ত করো, এটা কিন্তু আয়তক্ষেত্রেরও সেম বিভক্ত করে। সামান্তরিকের যদি ক্ষেত্রফল আমরা বের করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। এই ভূমি যদি এ হয়, এখান থেকে যদি আমরা ভূমির উপরে লম্ব টানি তাহলে এটাই হবে উচ্চতা। কোনো টেনশনের কিছুই নাই। সামান্তরিক থেকে যদি ক্ষেত্রফল বের করতে দেয় প্রশ্নে উল্লেখ থাকবে সামান্তরিকের ভূমি এত, সামান্তরিকের উচ্চতা এত, ক্ষেত্রফল বের করেন। তখন সামান্তরিকের ভূমি আর উচ্চতা গুণ করলেই ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো। একই যে হবে সামান্তরিকের পরিসীমাও কি হবে? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ এই যে এ হলে এই বিপরীত বাহু এ, এইটা হচ্ছে বি হলে এই বিপরীত বাহু বি, সেম। শুধুমাত্র আয়ত থেকে পার্থক্য কোথায়? আয়ত থেকে পার্থক্য হচ্ছে সামান্তরিকের কোণগুলা সমকোণ না, কিন্তু আয়তক্ষেত্রের কোণগুলা সমকোণ। এখন আয়তক্ষেত্র আর বর্গ কাছাকাছি জিনিস, সেটা হচ্ছে বর্গরও বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে আয়তক্ষেত্রের থেকে বর্গের পার্থক্য হচ্ছে কি? আয়তক্ষেত্রের
এই যে বিপরীত বাহু জোড়া আলাদা আলাদা, যেমন একটা বাহুকে এ ধরছে আর একটা বাহু বি, তাহলে বর্গের কি হবে? বর্গের হচ্ছে এই দুইটা দৈর্ঘ্য এ প্রস্থ এ, এটা এ হলে অবশ্যই এটা এ, এর বিপরীতটা এ। তাহলে বর্গের জন্য আমরা বলতে পারি যেই ক্ষেত্রের চার বাহু সমান, চার বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সেটা হবে আমার বর্গ। চারটা বাহুও সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সেটা হচ্ছে আমার বর্গ। তাহলে আমরা কি বলতে পারি সকল বর্গই আয়ত? হ্যাঁ, সকল বর্গই কিন্তু আয়ত। এই যে এ হচ্ছে আমার দৈর্ঘ্য যদি আমরা ধরে নেই, এইটা হচ্ছে আমরা প্রস্থ ধরে নেই। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কয়ার। এই জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার বর্গ একক। এখন যদি আপনি আয়তক্ষেত্রেরও কি থাকবো, দুইটা কর্ণ থাকবে। এই দুইটা কর্ণ যদি আপনারা বের করতে চান, এই দুইটা কর্ণের পরিমাণ যদি আপনারা বের করতে চান, এই দুইটা কর্ণের যে কোনো পরিমাণ বের করতে চান, সাপোজ ধরেন আমরা এই কর্ণটার পরিমাণ বের করব, এটাও এ, এটাও এ, এই কোণটা 90 ডিগ্রি হলে এটা অবশ্যই অতিভুজ, আর অতিভুজ মানেই সে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। তার মানে অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, দুইটাই কিন্তু এ। তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল রুট ওভার 2a স্কয়ার, তার মানে রুট 2a। এই জন্য আমাদের যে কর্ণ আছে অতিভুজের, অতিভুজের কর্ণ হচ্ছে রুট 2a। অনেক বেশি কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? রুট 2a। বর্গক্ষেত্রের চারটা বাহুর পরিমাণই সমান, তাহলে চারটা এ হচ্ছে তার পরিসীমা, এ যোগ এ যোগ এ যোগ এ, চারটা এ হচ্ছে পরিসীমা। ওকে, এতটুকু হচ্ছে আমাকে বর্গ থেকে জানতে হবে। এবার রম্বসে আমরা আসি। রম্বস এমন একটা ক্ষেত্র যেটা চারটা বাহু সমান, তার মানে বর্গের মতো চারটা বাহু সমান, কিন্তু কোণগুলো কোনটাই সমকোণ না। বিপরীত বাহুগুলা কিন্তু আবার বিপরীত কোণগুলা সমান। যেমন আয়ত আর সামান্তরিকের যে মধ্যে যে পার্থক্যটা ছিল, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার প্রত্যেকটা কোণ সমকোণ, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কোণগুলা কিন্তু সমকোণ না। বর্গের চারটা বাহু সমান, রম্বসেরও চারটা বাহু সমান, কিন্তু বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, কিন্তু রম্বসের কোনো কোণই কিন্তু সমকোণ নয়। রম্বসের হচ্ছে কোণগুলা কিন্তু সমকোণ বাদে, মানে অন্য 90 ডিগ্রি বাদে থাকবে। সামান্তরিকের যেমন বিপরীত কোণগুলা আমার সমান, রম্বসের ক্ষেত্রেও বিপরীত কোণগুলা সমান, রম্বসের ক্ষেত্রেও বিপরীত কোণগুলা সমান। এজন্য আমরা যে কোনো পাশাপাশি দুইটা কোণের যদি যোগফল বের করি, তাহলে অবশ্যই সেটা কি হবে? 180 ডিগ্রি হবে, অবশ্যই 180 ডিগ্রি হবে। রম্বসের ক্ষেত্রে স্পেশাল একটা হচ্ছে, রম্বসের ক্ষেত্রে স্পেশাল একটা হচ্ছে অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবে, তার মানে এই যে এই কর্ণটা, এই বড় কর্ণটা যদি আমার কি হয়? ডি হয়, এই পাশে d/2 আছে, এই পাশে d/2 আছে, এবং এই প্রত্যেকটা কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে। এতটুকু হচ্ছে আমাদেরকে জানতে হবে। আর রম্বসের কি পরিসীমা? 4a। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম সম্পর্কে। উপরের কোনোটার মতোই যদি আমাদের কোনো একটা চতুর্ভুজ না হয়ে, চতুর্ভুজের যে কোনো দুই বাহু আমাদের কি হচ্ছে? সমান্তরাল, আর বাকি দুইটা বাহু যদি অসমান্তরাল হয়, যে কোনো দুই বাহু হচ্ছে সমান্তরাল আর বাকি দুইটা বাহু অসমান্তরাল হয়, তাহলে এই রকম ক্ষেত্রকে আমরা বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম চার বাহু বিশিষ্ট এমন একটি ক্ষেত্র যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল আর আরো দুইটা বাহু অসমান্তরাল। ঠিক আছে, তো সমান্তরাল বাহুগুলার মধ্যবর্তী দূরত্ব যদি এইচ হয়, তার মানে সমান্তরাল মানে তাদের ডিসটেন্স কিন্তু সবসময় সমান। তাহলে এই যে মধ্যবর্তী দূরত্ব, এইটাকেই আমরা ট্রাপিজিয়ামের উচ্চতা হিসেবে কম্পেয়ার করি, যে সমান্তরাল যে দুইটা বাহু থাকে সেই সমান্তরাল বাহুগুলোর মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা বলতে পারি যে ট্রাপিজিয়ামের উচ্চতা। ঠিক আছে, আর হচ্ছে এই যে সমান্তরাল বাহু দুইটা, যেমন এই সমান্তরাল বাহু একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি। বিসি কে আমরা যদি এ ধরে নেই, এডি কে আমরা যদি বি ধরে নেই, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ গুণন সমান্তরাল যে দুইটা বাহু আছে তাদের হচ্ছে যোগফল গুণন
এই যে সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, যেটাকে আমরা উচ্চতা ধরে নিছি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। এই হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলা দেখলাম, সেই ক্যাটাগরি সবগুলা হচ্ছে চতুর্ভুজের দেখে নিলাম, এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা সূত্র রয়েছে, অবশ্যই মিল রয়েছে, যেমন বর্গের সাথে রম্বসের, আয়তের সাথে কার সামান্তরিকের, এবং আয়তরই একটা ক্যাটাগরি হচ্ছে আমার বর্গ। আয়তক্ষেত্রের সবগুলা বাহু যদি সমান হয়ে যায় তাহলেই সেটা হচ্ছে বর্গ। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√2 হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি একটা বর্গক্ষেত্রের যে কর্ণ থাকে সেটা হচ্ছে √2a। তাহলে √2a ইকুয়াল যদি 4√2 হয়, উভয় পক্ষ থেকে √2 কেটে দিলে a ইকুয়াল 4 হচ্ছে। তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি a স্কয়ার, তার মানে 4 এর উপর স্কয়ার করলে কিন্তু 4 4 16 হচ্ছে আনসার। সবাই আনসার করবেন, সবাই আনসার করেন। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, একটা সরলরেখার উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ। তার মানে একটা সরলরেখা আমরা ধরে নেই এইটার দৈর্ঘ্য a, তাহলে এই সরলরেখা দিয়ে যদি আমরা একটা বর্গ আঁকাই, তার মানে এই রকম করে একটা বড় বর্গ আঁকালাম, এই বর্গটার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এখন এইটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করে দেই তাহলে হবে a/3। এখন a/3 নিয়ে যদি আমরা একটা বর্গ আঁকাই তাহলে আমরা কি হবে, a বাহু যদি a হয় তাহলে a স্কয়ার, এখন বাহু হচ্ছে a/3, তাহলে তার উপর স্কয়ার করলে তো আমরা এই ছোটটার ক্ষেত্রফল পাবো, তার মানে a স্কয়ার ডিভাইডেড বাই 9। তাহলে একে আমরা কি বলতে পারি, a স্কয়ার গুণন 1/9, তার মানে 9 দিয়ে ভাগ করে ফেলছি। তাহলে ছোটটা বড়টার হচ্ছে 9 ভাগের 1 ভাগ, উল্টা করে যদি বলি বড়টা ছোটটা 9 গুণ। এখন বলতেছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ? কত গুণ হবে? 9 গুণ। ইয়েস। দেখেন, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। রম্বসের যদি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে ওই রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফল হাফ গুণন কর্ণ দুইটা কত দেওয়া আছে, একটা কর্ণ হচ্ছে 8 আর একটা কর্ণ দেওয়া আছে 9। 8 9 72, 2 দিয়ে ভাগ করলে 36 বর্গ মিটার আসতেছে রম্বসের ক্ষেত্রফল। এখন বলতেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল বের হইছে 36 বর্গমিটার। এখন বলতেছে এমন একটা বর্গক্ষেত্র যেটারও হচ্ছে এরিয়া এই রম্বসের এরিয়ার সমান, তাহলে বর্গক্ষেত্রের এরিয়া আমরা কি জানি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল a, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। এই ক্ষেত্রফলটা হবে রম্বসের ক্ষেত্রফলের সমান, তার মানে 36। তাহলে a ইকুয়াল কত হবে? 6। এখন ওই যে আমার রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহু হচ্ছে আমার 6। এখন বলতেছে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত? আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a, প্রত্যেকটা বাহু 4টা বাহু যোগ করে দিলে a যোগ a যোগ a যোগ a 4a, তাহলে 424 হচ্ছে আমার তার পরিসীমা। ইয়েস, অনেকেই আপনারা বের করে ফেলতে পারছেন। এবার একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল যে বাহু, সমান্তরাল বাহুগুলার দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, উহার ক্ষেত্রফল দেওয়া আছে। এখন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটা বের করতে বলছে। মধ্যবর্তী দূরত্বই কিন্তু উচ্চতা h। আমরা জানি যে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন এই যে সমান্তরাল যে বাহু দুইটা থাকে তাদের যোগফল গুণন হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। তাহলে এরিয়া দেওয়া আছে 63, হাফ গুণন এই যে দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে? 10 আর 8 যোগ করলে 18 গুণন h। এই দুই দিয়ে কাটলে কত? 9 হচ্ছে,
তাহলে 63 ইকুয়াল থাকতেছে 9h, h ইকুয়াল তাহলে 63কে 9 দিয়ে ভাগ করতে হবে 7 নং 63, তাহলে 7 হচ্ছে আনসার। আপনারা সবাই বুঝতে পারলেন কিনা বলেন? এই হচ্ছে ছিল চতুর্ভুজ ও ত্রিভুজ সম্পর্কিত আমাদের যে সমস্যাগুলো। অল্প সময়ের মধ্যে অনেক কিছু কিন্তু হচ্ছে দেখাতে হয়েছে, এজন্য আমরা হয়তো একটু স্পিডটা কথার বাড়াইতেই হয়েছে প্রসঙ্গত কমে। 1 ঘন্টার চাইতে বড় ক্লাস হয়ে গেলে কিন্তু আপনাদের মনোযোগের ঘাটতি হয়, যে কারণে একটু দ্রুত আজকের ক্লাসটা তুলনামূলক বলা হয়েছে। তবে আশা করি কন্টেন্ট হচ্ছে দেওয়াতে আমি কোনো কার্পণ্য বোধ করি নাই, আপনারা কন্টেন্টগুলো ঠিকমতো পেয়েছেন এবং রিভিউ তো আপনারা দিতে পারবেন যে আপনারা কতটুকু গ্রহণ করতে পেরেছেন। তবে যা যা ক্লাসে পড়ানো হয়েছে সব কিছু ইম্পর্টেন্ট, অপ্রয়োজনীয় একটা কথাও কিন্তু বলি নাই, সব কিছু আপনাদের খাতায় থাকতে হবে। এবং প্রত্যেকটা যা যা করিয়েছি এর উপরে ভিত্তি করে আপনার কাছে যে বইটা রয়েছে ত্রিভুজ এবং চতুর্ভুজের চ্যাপ্টারটা শেষ করে ফেলেন, সবগুলা প্রবলেম সলভ করে ফেলেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেমে সমস্যা হবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।